মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি যে গল্পটি আপনাদের পড়ে শোনাবো সেটি লিখেছেন প্রতিভা বসু। গল্পের নাম ফুলমতিয়া। বাচ্চুলালের বউ ছাগলের ব্যবসা করে আর বাচ্চুলাল রিক্সা চালায়। 5টা ছেলেমেয়ের মধ্যে বড়টা দেখতে সুন্দর, লেখাপড়ায় মন আছে। পাড়ার বাবুরা বলেছেন স্কুলে দাও, ভালো ছেলে হবে। বাচ্চুলাল তাই অনেক আশায় তাকে স্কুলে দিয়েছে। মেজোটা চোর, সাংঘাতিক চোর। চোখ ফেরাতে না ফেরাতে সে চুরি করে পালায়। বড়টার বয়স 11 আর মেজোটার বয়স 8। দেখতে বাচ্চা গরিলার মতো, কিন্তু মিষ্টি। ওই গরিলা চেহারায় এই মিষ্টত্ব তার মস্ত আকর্ষণ। সে কখনো দাঁত মাজে না, চুল আঁচড়ায় না, স্নান করে না, জামা কাপড় পাল্টায় না, এবং সর্বদাই পায়ের পাতা পর্যন্ত ঝুল একটা মোটা ছেঁড়া শার্ট গায়ে দিয়ে থাকে, বোধহয় তার বাবার। তার পা ধুলায় আচ্ছন্ন, হাতের পাতায় আঙুলের নখে ময়লা জমে বিবর্ণ। এইসব নিয়েই তার লাবণ্য। সেজোটা মেয়ে, তার মা সারাদিন তার উকুন বাছে, চুলগুলো সব সময় খাড়া হয়ে থাকে, অদ্ভুত দেখায়। তার পরেরটা আবার ছেলে। দিবানিশি তার কান্নার আওয়াজে পাড়া প্রকম্পিত। অবিরাম মায়ের আঁচল ধরে ধরে ঘোরে আর জেদ মতলব করে। কান্নার উৎস মায়ের কোলের 6 মাসের ছোট বোন, যার জন্য মায়ের কোলে তার জায়গা নেই। এই হচ্ছে বাচ্চুলালের পরিবার। মাস্টার ছাত্র অধ্যুষিত একটা ছোট ক্যাম্পাস শহরে তারা থাকে। জায়গাটা রুক্ষ, পাথুরে। গাছপালা, বন জঙ্গল, জল সবই তৈরি করা। আর তৈরি করা বলি সন্নিবিষ্ট এবং সাজানো। এখানে নয়নমুগ্ধকর বাগান আছে সব বাড়িতে। নানা ঋতুতে নানা রঙের ফুল ফোটে। গ্রীষ্ম বর্ষার সাদা বেল, জুঁই, চামেলিও আছে। জবার বোগনভেলিয়ায় তো তাণ্ডব। সব রকম রঙের সমাবেশে এক একটা বাড়ি যেন এক একখানা ছবি। সেখানে যারা বাস করেন তারা এই বাগান বিষয়ে সবাই সকলের প্রতিযোগী। এবছর এর বাগান যদি বেশি আলোকিত, পরের বছর তার বাগান দেখবার মতো। বিশেষভাবে অধ্যাপক পাড়াটা এরকম। মস্ত মস্ত জমিতে সব সুন্দর সুন্দর বাড়ি আর এরকম সব বাগান। পাড়াটার নামই বাগানপল্লী। এর মধ্যে যে অল্প কয়েকটি বাড়ি ব্যতিক্রম, তার একটি হচ্ছে এই বাচ্চুলালের বাড়ি। বাচ্চুলালের মনিব এক ধনবান ব্যবসায়ী। কোন এক সময়ে এখানে কোনো কর্মপক্ষে এসে ডাকবাংলোয় জায়গা পাননি। সম্মানিত ব্যক্তিদের জন্য সুরক্ষিত বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসেও তার জায়গা হয়নি। তখনই জেদের বসে বিঘা 2-3 জমি কিনে ফেলে মস্ত এক প্রাসাদ তৈরি করে ফেললেন। চোখ ধাঁধানো ফুলের টব কিনে সাজালেন। আম, জাম, কাঁঠালের বাগবাগিচায় ভরে দিলেন বাড়ির পিছন দিকটা। গাড়ি হাঁকিয়ে হাঁকিয়ে আসতেন, বসতেন, আলবোলায় তামাক খেতেন, লোকজনদের উপর প্রতাপ প্রতিপত্তি খাটাতেন, আবার চলে যেতেন। বাড়ির মেয়েরা বউয়েরা সোনায় দানায় শাড়িতে ঝলমলিয়ে প্রজাপতির মতো ঘুরে বেড়াতো। নার্সারি উজাড় করে কিনে আনা তৈরি বাগানে কলধ্বনিতে পাড়া মুখর করত। আদিবাসী রমণীদের সঙ্গে আদিরসাত্মক ঠাট্টা মশকরায় মশগুল হয়ে থাকত। তারপর তাদেরও নিষ্ক্রমণ ওই পুরুষ কর্তাদের সঙ্গে। এরকম কয়েক বছর চলার পর আস্তে আস্তে কখন ঝিমিয়ে গেছে সেই যাওয়া আসা। মৃত্যু ঘটেছে সেই জেদি বণিকের। বাড়ি ভরে গেছে আগাছায়। মালিকরা বিদায় নিয়েছে। বাকি আছে শুধু বাচ্চুলাল। বাচ্চুলালও এখানে মালি হয়েই ঢুকেছিল, আরও 3 জনের মধ্যে একজন। অন্য 2 জন ছিল হেড মালি আর সহকারী মালি। বাচ্চুলালকে বলা যায় তাদের খিদমতগার, অর্থাৎ এক ধরনের কুলি। পরিশ্রমের বেশিরভাগ কাজটাই তার। জল টেনে আনা, ঘাস তোলা, মাটি কোপানো,
সার বয়ে নিয়ে আসা, গর্ত খোঁড়া, ফরমাস খাটা, এসবের সে একচেটিয়া লোক। জমির উত্তর পশ্চিম কোণে মালীদের জন্য আলাদা কোয়ার্টার আছে, বেশ বড়সড় একখানা টালির ঘর আর বারান্দা, সিমেন্ট বাঁধানো মেঝে আর 5 ইঞ্চি দেয়াল ঘেরা সেই ঘরটির চেহারা রীতিমতো মনোমুগ্ধকর। হেডমালি সেখানে অনেক লতা লতিয়ে দিয়েছিল, যেমন অপরাজিতা, কুঞ্জলতা, মাধবীলতা, দুপাশে দুটি অশোক গাছ। সেই সময় লাল ফুলে ছেয়ে থাকতো গাছ দুটো। এখন সে রামও নেই আর সে অযোধ্যাও নেই। দামি বেতনের হেডমালি সে অনেকদিন আগেই চলে গেছে। কিছুকাল বাদে কর্তার ছেলেরা সহকারীকেও বিদায় দিয়েছে। বাকি থেকে গেছে এই খিদমতগার বাচ্চুলাল। থেকে গিয়ে অবশ্য সে বুদ্ধিমানের কাজই করেছে। কবে যে বিহারে বর্ডার পেরিয়ে একলা চলে এসেছিল তা মনেও নেই। এখন সে গোটা বাড়ির মালিক। 3 বিঘা জমির আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, পেয়ারা, নারকোল এসব বিক্রি করেই তার পুঁজি বেশ ভরাট হয়ে যায়। দরকার মতো কাঠুরিদের কাছে পুরনো গাছও বিক্রি করে। বছরে একটা দুটো পাতাকুড়নিদের প্রচুর পাতা ঝেঁটিয়ে নিতে দিতে দক্ষিণাও নেয় কিছু। আবার ছেলেদের পিকনিক করতে দিয়ে বেশ মজা করে ভালো মন্দ ভোজনের সংস্থান হয় সারা শীতকাল ভোর। বাচ্চুলালের বয়স তখন ছিল 17, এখন 41। অবশ্য এ বয়স তার আনুমানিক বয়স, পাড়ার লোকেদের বলা বয়স, কেননা নিজের বয়স সে নিজে জানে না। যখন কাজে লেগেছিল তখন কর্তারা ভুরু কুঁচকে বুঝে নিয়েছিলেন 17-18 বছর বয়সের জোয়ান ছেলেটাকে দিয়ে যথেষ্ট খাটানো যাবে। জিজ্ঞেস করেছিলেন, তেরা কেতনা উমার ভারে? সে বলেছিল, আমার উমার আমি জানবে কি করে, যার পেটে হয়েছি ও তো এখানে এলেই তো হবে একটা কিছু। ওই একটা কিছু ধরেই এই বয়স গণনার সূত্রপাত। এর মধ্যে একবার দেশে গিয়ে সে বউ নিয়ে এসছে। কবে যে বাপ-মা বিয়ে দিয়েছিল সেটাও তার মনে নেই, তবে বউ যে একটা আছে তা সে জানত। তখন ফুলমতিয়া ছিল এইটুকু আর সে ছিল এইটুকু। হাত দিয়ে সে শূন্যে উচ্চতা মেপে দেখায়। যখন বউ নিয়ে এলো তখন বউ বেশ ডাগর ডোগর, গড়ন পিটন অতি ঘষা মাজা চমৎকার, গায়ের রং অতসী ফুলের মতো। চোখে কাজল দিয়ে পেটে পাড়া করে তেল চুকচুকে মাথা আঁচড়িয়ে মেটে সিঁদুরে সিঁথি কপাল লেপটে পাটের গোলাপি শাড়ি পরে আঁটো 3 ডঙা দেহাতি চলিতে গা ঢেকে ঘুমটা টেনে পায়ে মল বাজিয়ে সে যখন স্বামীর ঘরে এসে দাঁড়ালো, সবাই দৌড়ে এলো বাচ্চুর বউ দেখতে। সবাই দেখে তো অবাক, এই বাচ্চুর বউ! টানা চোখ, খাড়া নাক, সুন্দর কপাল, পাতলা ঠোঁট, ঘন চুল, সব মিলিয়ে যে দেখবার মতো চেহারা। আর বাচ্চুটা কেমন বোকা বোকা ভালো মানুষ, দাঁত বার করে হাসছিল। সুন্দর বউ দেখে তারও মাথা ঘুরে গেছে। বউ খুব শেয়ানা, ঠমক ঠামক খুব আছে। আপন সংসার সে ভালো করেই বুঝে নিল। কথাবার্তায় রীতিমতো টনটনে। প্রথমটায় বাংলা একটা শব্দও জানত না, কিন্তু মাস 2-3-এর মধ্যেই উস্তাদ হয়ে গেল। পাড়ার বাবুদের পরিবারের সঙ্গে ও যেমন মিঠে বুলি, তেমনি মোড়ের মাথায় সাইকেল রিক্সাওয়ালাদের সঙ্গেও দিব্যি রঙ্গরস। 14-15 বছরের সুন্দর যৌবন আর চটপটে বুদ্ধি দিয়ে সে সকলকে বশ করে ফেলল, স্বামীকে তো বটেই। বাচ্চুলালের মনিবরা বছরে 1-8 বার আসে কি আসে না, কিন্তু বাচ্চুলাল তা বলে কাজে কখনো ফাঁকি দেয় না। ভালো ফুল বাগান সে করতে পারে না বটে, তাই ফলের বাগানটা রক্ষা করে জান দিয়ে। সব ঘরের চাবি তার কাছে না থাকলেও কয়েকটা ঘরের চাবি আছে, যেমন খাবার ঘর, বসবার ঘর, সামনে দক্ষিণে পুবের ঢাকা কোলাশবেল দেয়া বড় বারান্দা, পিছনে রান্নাঘর, ভাঁড়ার ঘর। সপ্তাহে 3 দিন নিয়মিত সেই সব ঘর পরিষ্কার করে আয়নার মতো। বছরের যাবতীয় ফল জমিয়ে রাখে, বাবুরা এলে দেবে বলে। খুশি হয়ে বাবুর ছেলেরা, বউয়েরা, গিন্নিমা সকলে তাকে বকশিস দেয়, ভালো করে খাওয়ায়। তখন বাচ্চুলাল আহ্লাদে গলে গিয়ে আরও মনোযোগ দিয়ে কাজ করে। এই সব গল্পই সে তার প্রাণের বউ
ফুলমতিয়ার কাছে করেছে। আর শুনে ফুলমতিয়া ঠোঁট বাঁকিয়ে বলেছে, বুড়বক, একদম বুড়বক। শুনে বাচ্চু বলেছে, কেন কেন? বউ বলেছে, পুরস্কার করিস কার জন্যে? কে দেখতে আসছে? বাচ্চুলাল ঘাড় গলা মোটা করে বলে, আসুক বে না আসুক, আমার কাম তো আমাকে করতেই হবে, মাইনে লি না? মাইনে? বউয়ের মুখে বিদ্রুপ ঝলসায়, কিন্তু কিচ্ছু বলে না। বোকা স্বামীটাকে অবহেলা করে মনে মনে। বছর তিনেকের মধ্যেই সে গর্ভবতী হলো এবং যথাসময়ে একটা ফুটফুটে ছেলে হলো। আর তারপর যা দাপট হলো তার, সে আর বলবার কথা নয়। ইতিমধ্যে বয়স তার আরো বেড়েছে, চেহারা পরিপক্ক হয়েছে এবং সংসারের হাল শক্ত হাতে ধরেছে। প্রথমে স্বামীর জমিয়ে রাখা ফলে সে হাত দিয়েছে। 30টা ইঁচড়ের কাঁঠাল, 2 ছড়া কলা আর 2 ধামা জাম বিক্রির জন্য গুছিয়ে রেখেছিল বাচ্চু। আজকাল এই নিয়ম হয়েছে, মনিবের ছেলেপুলেরা হুকুম দিয়েছে, তারা সময় মতো আসতে না পারলে বা কোনো লোক পাঠাতে না পারলে বাচ্চু যেন সব বিক্রি করে দেয় এবং ওই থেকেই কেটে নেয় তার মাইনে। বাচ্চু তাই করছে কিছুদিন থেকেই। এবার দেখলো 30টা এঁচড়ের মধ্যে 13টাই নেই। 2 ছড়া কলার 1 ছড়া উধাও, জামের ধামা অর্ধেক। সে চেঁচিয়ে উঠল, এ ফুলমতিয়া! ফুলমতিয়া গেটের সামনে সর্বসমক্ষে বসে ছেলেকে দুধ দিচ্ছিল। সর্বসমক্ষে মানে সামনে স্ট্যান্ডে 2-3 জন দেশওয়ালা রিক্সাওয়ালা ভাইয়াদের সামনে। আর ভাইয়ারা জুলজুল করে তাকিয়েছিল তার টসটসে বুকের দিকে। সোৎ সোৎ করে লাল টানছিল। আর ফুলমতিয়া হাসতে হাসতে বলছিল, কি রে, তোদেরও কি ভুক লেগেছে নাকি? এই সময়ে স্বামীর চিৎকারে তার রসভঙ্গ হলো। খিঁচে উঠে বলল, ক্যা হুয়া, চিল্লাতা কাহে? বাচ্চু বলল, মাল কিধার গেল? আমি কি জানি। বউ মুখ ঝামটালো। বাচ্চু রেগে বলল, তুই জানবি না তো কি বাতাস জানবে? তো যা না, বাতাসকেই পুছ না গিয়ে, আমি ওসব জানি নে। তুই জানিস না? জানি নে, আলবাত জানিস। ফুলমতিয়া ছেলের মুখ থেকে চটাস করে টেনে নিল দুধের ফোঁটা, মাটিতে বসিয়ে দিল ধপ করে। উঠে দাঁড়ালো সবেগে। 1 বছরের বাচ্চা প্রচন্ড জোরে কেঁদে উঠে টান ধরল। তারপর সে 18-20 বছরের মেয়ে কোমরে হাত দিয়ে যেসব বাক্য উদ্গীরণ করতে লাগলো, কোনো পণ্ডিত উপস্থিত থাকলে সম্ভবত একখানা গালাগালির শব্দকোষ তৈরি করে ফেলতেই পারতেন। এসব পুরনো কথা, এখন সব অন্যরকম হয়ে গেছে। এখন ফুলমতিয়া পাকা গিন্নি। বাচ্চুলাল তার কথায় উঠে বসে। তার ভয়ে একটা উঁচু গলায়ও কথা বলে না। তার জন্যই এখন 37 টাকা মাইনের বাগান রক্ষক কুলি রিক্সাওয়ালায় পরিণত হয়েছে। বাগান দেখে তার বউ, খুব ভালো করে বাগান দেখে। এত ভালো করে দেখে যে মনিবদের মধ্যে কেউ কখনো এসে পড়লে চোখের জল মুছতে মুছতে তার গালের ছাল উঠে যায়। কাঁদে আর বলে, বাবু, আর আমরা এখানে থাকতে পারছি না। সব বদমাসের দল এসে যা হেনস্থা করে, তা আর কি বলবো। গাছের একটা ফল রাখার বি উপায় নেই, সব কেড়ে কুড়ে নিয়ে যাবে। বাচ্চুলালকে তো মানেই না, তবু আমি আছি বলে বাড়ির জানলা উনলা ভেঙে নেয় না। বাচ্চুলাল সামনে দাঁড়িয়ে থেকে হাত ঘষতে ঘষতে বিনীত হাসি হাসে আর সায় দেয় তার বউয়ের কথায়। বাবুরা সব বিশ্বাস করে, মাথা নেড়ে বলে, হ্যাঁ তাই তো তাই তো। ফুলমতিয়া আরও কেঁদে বলে, এবার ফটকের কয়েকটা ভালো তালার বন্দোবস্ত করিয়ে দিন। চারদিকে লোহার কাঁটাগুলো বহুত শক্ত করে বাঁধার ব্যবস্থা করিয়ে দিন। গরু বাছরের তো ভয় নয়, ভয় মানুষের। সব দিক ভালো করে আটকালে যদি বা একটু ইয়ে হয়। বাবুরা বলে, হ্যাঁ সেটা ঠিকই বলেছ, সেটা করলেই মনে হয় কিছুটা রক্ষা পাবে। ফুলমতিয়া বলে, আমাদের প্রাণের ভয় বি কিছু কমবে। দেখছেন তো এতগুলো কাচ্চা বাচ্চা নিয়ে সংসার। তাই তো তাই তো, কিন্তু ফুলমতিয়া, আমরা যে কেউ এসে থেকে করাবো তা তো পারি না। তোমরা যদি লোকজন ডেকে।
ফুলমতিয়া ঘুমটা টেনে সলজ্জ ভঙ্গিতে বাচ্চুলার দিকে তাকায়। শুনছো তো সাহাব কি বলছেন? বাচ্চু বলে, হ্যাঁ হ্যাঁ। বাবু বলে, তা খরচ কিরকম পড়বে মনে হয়? বাচ্চু বলতে যায়, না না, তার কত হবে। বলতে বলতেই ঘুমটার ফাঁকে বইয়ের অগ্নিদৃষ্টির দিকে তাকিয়ে থমকে যায়, কেঁপে উঠে বলে, আমি এত সব কিছু জানি না। ও ফুলমতিয়া বরং খোঁজ খাঁজ নিয়ে আসবো ওখান। ফুলমতিয়া আরো লজ্জায় ঘাড় গুঁজে আরো খানিক ঘুমটা টেনে মিষ্টি করে হাসে। এখন কিন্তু ফুলমতিয়া তার চেহারা একেবারে অন্যরকম করে ফেলেছে, নোংরা হয়ে থাকতে থাকতে। সে এত নোংরা যে মনে হয় চিমটি দিলে গা থেকে ময়লা উঠে আসবে। 7 দিনে একদিন মাথা ভেজায়, তারপর খচর খচর চুলকোয়। কাপড় ছাড়া না কতদিন তার নেই ঠিক। গায়ে একটা দেহাতি কাঁচুলে আছে, সেটা রং যে কি ছিল তা বোঝা যায় না। বাচ্চু যদি কখনো বলে, তুই নিজে ভি নোংরা থাকবি আর বাচ্চাদের ভি নোংরা রাখবি, সারাদিন খেটে খেটে আমি এত রোজগার করি কি জন্যে, নিজে না করিস আমার বাচ্চাগুলাকে তো একটু চাউন করিয়ে দিবি, না দিস ঠিক মতো খেতে, না দিস একটু জামা কাপড় ছাড়িয়ে, দিন রাত কেবল বসে বসে গ্যাঁজলা পারি সুদের সঙ্গে। ব্যাস, অমনি বোমা ফাটল। অত মুখ করিস কিরে? রোজগার করিস নিজের মুড়োতে? রিক্সা তোকে কে কিনে দিয়েছে? কাছের ফল নিলে তো বাবুদের ভেড় সাজাতি। কে সে ফল দেওয়া বন্ধ করে তোকে 800 টাকা দিল তাই বেচে? ফল কেন হয় না তার কৈফত কি নিমো খারাম তুই দিস না তোর বাপ দেয়? কেন্দ্রে মধ্যে শুধু আমাকেই নানান কথা বলতে হয়। অতএব সেই যে নতুন বউ হয়ে তেলে জলে আলতার গোলাপি শাড়িতে সেজে এসছিল, রং ছিল অতসী ফুলের মতো, লোকেরা বউ দেখে বলেছিল, এই বাচ্চুর এই বউ। এখন তার আর চিহ্নমাত্র নেই। এখন কালিঝুলি মাখা একটা পেতনি, চুলে কি জট, দাঁত কি হলুদ, পোশাক কি তেল ছিটে। এখন কে বলবে কত সুন্দর ছিল তার মুখখানা, কত সুন্দর ছিল লম্বা শরীরের গড়ন। তবু তারই মধ্যে যখন ওরকম লজ্জার ভান করে হাসিতে মিষ্টত্ব ফোটাতে চায়, তা পারে। ওই ছাইভস্য থেকেই ফুটে ওঠে আসল চেহারা। সেই হাসিতে, সেই লজ্জাতে বাচ্চু তো বিহ্বল হয়ই, বাবুরাও হয়। বলে, ঠিক আছে, তাহলে ফুলমতি আয় ভাতটা নিক। হ্যাঁ, তুই যা বোকা, তোকে দিয়ে কিচ্ছু হবে না। বাচ্চু বলে, হ্যাঁ হ্যাঁ। ফুলমতিয়া বলে, না সাব, তেমন কথা বলবেন না, আমার শরম লাগে। আর একটা কথা, ওই টাকা পয়সা কিন্তু আমার হাতে দিবেন না। কাজ আমি ঠিক করিয়ে দিব, আমাকে কেউ ফাঁকি দিতে পারবে না। তবে টাকা ওই বাচ্চুলালে হাতি দিবেন। যখন যেমন খরচ হবে আমি বলে বলে দিব, ও লিখে জানাবে, সেই মতোই সব হবে। বাবু হেসে খুশির গলায় বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। বাবু চলে যায়, বিশ্বাস করে যায় যে ফলপাকুর এখন আর কিছুই আসে না বদ লোকেদের যন্ত্রণায়। আর যত দোষ নন্দঘোষ, সর্বত্রই তো রিফিউজিরা গেছে, তাদের নামেই দোষটা পড়ে। বাবুরা কল্পনা করতে পারে না ফুলমতি আর ভয়ে একটা কাক পক্ষেও ঢুকতে পারে না তাদের বাগানে। যা ঢোকে তা গরু ছাগল। তাদের জন্য একটা শক্ত বেড়া দরকার, কাঁটা তারের শক্ত বেড়া। এই সেদিনও ছিল, এখন একটু ঝুলে গেছে, তা বলে তারটা লোপাট হয়ে যায়নি। ফুলমতিয়া সেই ঝোলা তারটায় তার স্বামীকে দিয়ে তুলিয়ে দেয়, নিজেও হাত লাগায়, ছেলে মেয়েগুলিও হাত লাগায়। গাছের ডাল কেটে মাঝে মাঝে ডাল করে খুঁটিও দেয়। তারপর খত পাঠায়। খুঁটির দাম এত, পুরনো তার চোরেরা খুলে নিয়ে গেছে, যাও বা আছে, জং ধরে নষ্ট হয়ে গেছে, নতুন তার কিনতে হয়েছে, এত গজ, এত দাম পড়েছে। বাবুরা যেন দাম যাচাই করে দেন। এখানকার লোকেরা বড় ঠক, যা তা দাম চায়, কিন্তু বাবুরা যাচাই করে যা দাম দেবেন, মরে গেলেও ফুলমতিয়া তার চেয়ে 1 পয়সা বেশি দেবে না। তার লাগাবার জন্য রোজ দিয়ে লোক খাটাতে হয়েছে এতদিন, তার জন্য লেগেছে এত। বাবুরা সব টাকা ঠিকমতো পাঠিয়ে দেয়, আর ভাবে অনেক ভাগ্যে ওরা এমন লোক রাখতে পেরেছে। বাচ্চুলাল যে সৎ এবং পরিশ্রমী সেটা তারা জানতই, কিন্তু বাচ্চুলালের বউ যে তার চেয়ে আরো কত ভালো, সেটা আর তারা বলে শেষ করতে পারে না। এর মধ্যেই একটা বজ্রপতন হলো। বাবুরা একটা চিঠি দিয়ে একটা অল্প বয়সী ছেলেকে পাঠিয়ে দিল, এখন থেকে সে ওখানে থাকবে। না, বাগান বাড়ির খবরদারি করবার জন্য নয়,
তার জন্য তো জগতের সেরা বিশ্বস্ত দম্পতি বাচ্চুলাল আর বাচ্চুলালের বই আছেই। ছেলেটি তাদের ড্রাইভারের ছেলে, নিজের চেষ্টায় বিয়ে পর্যন্ত পড়েছিল। এখন এখানকার অতিথি ভবনে কি একটা কাজ পেয়েছে। থাকার জায়গা নেই, তাই এই ব্যবস্থা। নিজেই রান্নাবান্না করে খাবে আর ঘরগুলো খুলে ব্যবহার করবে। ব্যবহার করলে বাড়িটাও এমন পুরো হয়ে থাকবে না। বাবুরা একথাও লিখেছেন, ওই রিফিউজিগুলো এসে যে যখন তখন তোমাদের উৎপাত করে, ফল পাকুড় খায়, নিয়ে যায়, সেটাও আটকানো যাবে। বাড়িতে একজন যুবক ছেলে থাকলে তাতেই ভয় পাবে, যা নাকি বাচ্চুলালের বউকে বা বাচ্চুলালকে দেখে হয় না। বাচ্চুলালের বউ ফুলমতিয়া এই ব্যবস্থায় রাগী হুলোর মতো রোঁয়া ফুলিয়ে দাঁত কিরমির করলো, চোখ পাকিয়ে বলল, আসলে কে চুটকিনেই করেছে, কোন হারামি করেছে আমি দেখে নিব তাকে। তুই যে রিক্সা চালাস আর আমি যে ছাগলের ব্যবসা করি, সব জেনে নিতে এসেছি। বাতাসে গলায় দড়ি দিয়ে কে জানে কার উদ্দেশ্যে চেঁচাতে লাগলো, আমরা ব্যবসা করি তাতে তোদের বাপের কিরে হারামজাদা, হাপন পয়সায় হাপনি করি, সালা হারামি দেখতে এসেছে ওদের বাগান ভেঙে খায় কিনা, দেখাচ্ছি ভালো করে। বাচ্চু সভায় বলল, আহ, অত গোসা করিস না, শুনতে পাবে যে। এখন বল, রিস্কা বা কি করি, ছাগল বা কি করি? তুই চুপ থাক। এক ধমকে স্বামীকে বসিয়ে দিল সে। তারপর কোমরে কাপড় গুঁজে চায়ের বাটিতে গরম চা নেড়ে বিস্কুট নিয়ে গিয়ে হাজির হলো দালান বাড়িতে। ছেলেটি বইটে গুছিয়ে নিচ্ছে। দেখা গেল তার আগেই তার 8 বছরের মেজ ছেলে শ্যামলাল সে গিয়ে হাজির হয়েছে। খুশি হলো ফুলমতিয়া, বলল, বাবু চা নিয়ে এসেছি। চা? হ্যাঁ, খেয়ে এলিন। এই বদমাস, ছেলেকে ধমকালো, ডেলি আছিস যে, ঝাঁটা উড়া লিয়া ঝাড়ু লাগা। দিন বাবু দিন, ও ঝাড়ু লাগিয়ে দিবে। ছেলেটি বলল, না না, তোমাদের কারো কিছু করতে হবে না, আমি ঠিক আছি। ফুলমতিয়া লক্ষ্য করে দেখল ছেলেটি তারই বয়সী, বেশ বলিষ্ঠ, ঘন চুল, শ্যামলা রং, ভালো মানুষের মতো মুখ। মনে মনে সে হাসলো, একে তাড়াতে খুব বেশি দিন লাগবে না। চুরির ঠেলায় একা শ্যামলালই ভাজা মাছ করে ছেড়ে দেবে। ছেলের দিকে তাকিয়ে দেখলো তার দৃষ্টি টেবিলের উপর রাখা হাত ঘড়িটার দিকে একাগ্র। ইঙ্গিতে মায়ের সঙ্গে এসে চোখাচোখি করলো। মা যা বলল কোনো শব্দ না করলেও সে বুঝতে পারলো এক্ষুনি অত বড় জিনিসে হাত দিতে সে বারণ করছে। তৎক্ষণাৎ সে চোখ সরিয়ে ঘর ঝাঁট দিতে উদ্যত হলো। ফুলমতিয়া গলায় কোমড়াতে ঢেলে বলল, কাল কত রাত্রি এলেন, কি খেলেন কিছুই জানি না, তা আজ কি পাকাবো বলে দিন। ছেলেটি বলল, না না, কিচ্ছু পাকাতে হবে না, আমি অতিথি ভবনের রান্নাঘরে বলে এসেছি। ফুলমতিয়া অভিমান ভাব দিয়ে বলল, সি কি বাবু, এই কিন্তু খুব কষ্টের কথা হবে যে আপনি আমার কাছে খাবেন না। ব্যস্ত হয়ে ছেলেটি বলল, না না, ওসব কিছু না, আমি সব ঠিক করে নেব। যা হয় করুন, বলে সে চা রেখে চলে গেল। তারপর ঘরে এসে চাপা গলায় অকথ্য ভাষায় গালাগাল করতে লাগলো। কাকে করলো আর কাকে করলো না সে নিজেও বুঝতে পারল না। আগন্তুকটিকে প্রথম ধরে কাপড় কাচ্ছিল বটে, শেষে দেখা গেল মনিবদেরও ছেড়ে কথা কইছে না, আর বোকা স্বামীটাকে তো বটেই। আজ রোববার, আজ ছুটি, তবু ছেলেটা ঘর গুছিয়ে কোথায় চলে গেল। ফুলমতি একসময় উঁকি মেরে দেখে খোলা দরজায় একটা তালা লাগিয়ে দিল। অকারণেই মেজ ছেলেটাকে ঠাস করে এক চড় মেরে বলল, এক্ষুনি যদি ওর কোনো জিনিসে হাত দিস তোর হাত কেটে নেব। শ্যামলাল ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে লাগলো আর ঢিল ছুঁড়তে লাগলো। ছেলেটির নাম বিমান। ফিরল বেশ বেলায়। ঘরে তালা দেখে একটু অবাক হলো, খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলো, তারপর ঘুরে এদিকে এসে বলল, আমার ঘরটাতে কি তোমরা তালা লাগিয়ে রেখেছো? ফুলমতিয়া খেতে বসেছিল। সজনে ডাঁটা চিবিয়ে চিবিয়ে পাহাড় করেছে কলাই করা থালার পাশে। হা হা করে উঠল, দা বাবু, উকাজ বিহার কখনো করবেন না, দরজা দরজা কভি ভি খুলে রাখবেন না, এ তো চোর হয়েছে এখানে, সি বলা যায় না, ঠিক ঢুকে সব নিয়ে যাবে। বিমান হাসলো, হ্যাঁ, আমার কি বা আছে আর কি বা নেবে, আর তোমরাই তো আছো। আমরা ও কথা বলবেন না বাবু, শেষে কি মরা সরিয়ে খুনের দায়ে ফিরবো? থাকি ধারে। আর দেখুন না, এই যে ছাগল উগল দেখছেন, বাচ্চা সমেত 3টে ছাগল
এক বাবু আমার কাছে রেখে দেশে গিয়েছেন, বলেছেন, ফুলমতিয়া, না করিস না, তুই যদি না রাখিস আমি গেলে মরে যাবে, অথচ আমাকে যেতেই হবে, মা আমার এখন তখন। এতক্ষণে বিমান লক্ষ্য করলো গোটা ছয়েক কচি বাচ্চা ছাগল ঘুরে বেড়াচ্ছে আশেপাশে, আর বড় ছেলেরা তাদের চড়াচ্ছে। পরের বাগান ধ্বংস করে এইমাত্রই ম্যা ম্যা করতে করতে মায়ের খোঁজে ঘরে এসেছে। ওই পাশে ফুলমতি আর ডাঁটা খেতে যাতে না যায়, এখন তাই সামলাচ্ছে রামলাল। তাকিয়ে দেখে বিমান বলল, ওহ, ভারী সুন্দর ছানাগুলো তো। ফুলমতিয়া মনে মনে বলল, চোখ দিস না, চোখ গেলে দেবো জানিস, এই এক একটা বাচ্চা আমি 150 রুপিয়াতে বিক্রি করব। আর মুখে বলল, হ্যাঁ বাবু। বাচ্চুলাল কোথায়? বাচ্চুলাল চমকালো, একটু চুপ করে থেকে বলল, ও তো রিক্সা নিয়ে টিসনে গেছে। রিক্সা নিয়ে? কার রিক্সা? ঠিকা খাটছে কদিন, এতগুলো কাচ্চা বাচ্চা নিয়ে ঘোর করি, কেবল মনিবদের মাইনে দিতে চলে না, তাই অবসর সময় একটু বিশ্রাম না করে ভাড়া খাটে, রিক্সা চালায়। হ্যাঁ, সেটা তো ভালোই তো। সহজেই মেনে নিল বিমান, বলল, পরিশ্রম করলে তো আর ক্ষতি নেই, নিজের কাজ করে সময় পেলে নিশ্চয়ই করবে। হাঁপ ছাড়ল ফুলমতিয়া। যাক, যে কথা মনিবদের গোপন করা হয়েছে, দেখা যাচ্ছে সে কথাটা এমন কিছু দোষের নয়। তবে তাদের নিজের ছাগল, নিজের রিক্সা, এটা শুনলে হয়তো একটু গোলমাল হতে পারত। সবসময় গরিব বলে, কাঁদুনে গিয়ে তো কম আদায় করে না। আর তুই যদি গরিব, তবে 800 টাকা দিয়ে রিক্সায় বা কিনলো কি করে, আর 700 টাকা ছাগলই বা এনেছে কি দিয়ে? আর শুধু তো তাই নয়, যা কেউ জানে না, বাচ্চুও নয়, মাটির তলায় মাটির কলসিতে সে বেশ ভালো হাতে ভালো মন্দ পুঁতে রেখেছে। সেখানে তার হাতের বাজু আছে, পায়ের বেড়ি মল আছে, গলার চন্দ্রহার আছে, কানের কানপাশা আছে, সবই অবশ্য রূপোর। তবে তারই মধ্যে দুগাছা সোনার চুড়ি, একজোড়া সোনার রিং, আর গলার সরু একটা চেনও আছে। এগুলো শ্যামলালের উপার্জন। একবার মনিবের ছেলে, ছেলের বউ এসে কদিন ছিল, তার দুটো বাচ্চা নেই, একটা ছেলে আর একটা মেয়ে। হাটটা মেয়েটার, কোথায় কখন হারিয়ে ফেলেছে ভেবে তাদের সন্দেহ করেনি। দাদাবাবু বরং বৌদিকে খুব বকেছে, বলেছে, এ বাজে অভ্যাসও ছাড়ো, অতটুকু মেয়ের গলায় আবার একটা সোনার হার, মেয়ে যে চুরি হয়নি তাই ঢের। বৌদি বলেছে, কই কলকাতায় তো পড়ায় না, ভাবলাম এখানে তো ওরকম চোর ভয় নেই, তাই। ইস, কি সুন্দর চেনটা, মা কত শখ করে বেশি সোনা দিয়ে করে দিয়েছিলেন 1 বছরের জন্মদিনে। শ্যামলাল সামনে দাঁড়িয়ে মুখ হাঁ করে জিভের ডগা বের করে স্খলিত লালা টানছিল আর শুনছিল সেসব কথা। আর ছবিটা মনে পড়ছিল যখন সে আস্তে পিছন থেকে এসটা ফাঁক করে টপ করে টেনে নিয়েছিল হাতটা। মেয়েটা পুতুল খেলায় মত্ত, বুঝল না কিছু। সোনা চুরি সেটাই ছিল তার প্রথম। এর দাম সে জানে না, মা কিনে দেখানো মাত্রই মা ছোঁ মেরে নিয়ে নিল, তাকে মিষ্টি খেতে 3টে টাকা দিল, আর বিকেলের হাটে গিয়ে রঙিন জামা কিনে দিল। এতদিন আর কোনোদিন দেয়নি। তবে সেই সঙ্গে এও বলে দিল, এসব জিনিস কিন্তু বেশি আনবি না, ধরা পড়ে যাবি। ফাঁকতাল বুঝে বাবুদের ঘরে ঢুকে জেনে নিবি কে কোথায় কি রাখে, তবে টাকা পয়সার দিকে নজর দিই বেশি, বুঝলি? জিভ বার করে লালাসিক্ত মুখে শ্যামলাল মাথা নাড়ল। জিভ অবশ্য তার সর্বদা একটু বেরিয়েই থাকে। সোনার চুড়ি দুগাছা বড় মারাত্মকভাবে এসেছিল। উল্টো দিকের এক অধ্যাপকের স্ত্রীর চুড়ি। মহিলা বারান্দা রোদে বসে কি লিখছিলেন। অসুবিধা বোধ করায় ডান হাতের চুড়ি দুখাচা খুলে রেখেছিলেন টেবিলে। এখানকার লোকেদের চোরের ভয় বড় কম। সকলেরই বড় বড় কম্পাউন্ড ঘেরা বাড়ি, গেট বন্ধই থাকে, কেবলের শব্দ হয়, দেখাও যায়। ছোট্ট গরিলার মতো শ্যামলালকে কেউ কল্পনাও করে না যে সে এমন গরিত কর্ম করতে পারে। আর তাছাড়া শ্যামলাল ঢোকেও না বড় একটা। অধ্যাপকের স্ত্রী জানেন না যে শ্যামলাল না ঢুকলেও উঁকি মেরে সব দেখতে পায়। পিছন দিকে তারকাটা ফাঁক করে আসতেও পারেন নিঃশব্দে। তিনি যে শীতের সকালে বারান্দায় বসেন, অনেকক্ষণ ধরে লেখেন,
লেখার সময় প্রায়ই চুড়ি দুগাছা খুলে রাখেন টেবিলে এবং মাঝে মাঝেই নানা কাজে চলে যান ঘরের মধ্যে। এ সবই লক্ষ্য করেছে শ্যামলাল। তারপর সুযোগ মতো টুক করে ঢুকে চিলের মতো হুশ করে নিয়ে উধাও। মহিলা তার লেখার কাজে এত নিমগ্ন ছিলেন যে অন্য কোনো দিকে তার খেয়াল ছিল না। বাথরুম থেকে ফিরে এসে আবার লিখতে লাগলেন। চুরির কথা তার মনেই ছিল না। মনে পড়ল যখন কাজ শেষ করে উঠলেন। বইপত্র গুছোতে গিয়ে হঠাৎ অবাক হয়ে বললেন, আরে, চুড়িটা তো এখানে খুলে রেখেছিলাম না, নাকি ঘরে রেখে এসছি? কেশরে, ও কেশরে! চেঁচিয়ে ডাকতে লাগলেন আদিবাসী পুরনো পরিচারিকাটিকে। রানতে রানতে সে উঠে এলো, বেঁকে দাঁড়ালো, অকারণে একগাল হেসে বলল, হাঁকাপুকা করছো কেন? আচ্ছা দেখ, আমার চুড়ি দুটো এখানে ছিল, দেখেছিস? হ্যাঁ। কোথায়? কোথায় তার আমি কি জানি, এখানে তো খুলে রাখলে দেখেছি। ভেদ, সে তো আমিও জানি, কিন্তু গেল কোথায়? কেশরী ভুরু কুঁচকে নিশ্চিন্ত হয়ে বলল, নেই। তবে দেখো, চোর কুকুরটা নিয়ে গেছে। কুকুরে কোনো চুরি নিতে পারে? মহিলা ধমকে উঠলেন। কেশরী ঘাবড়াল না, বিস্তারিত হয়ে বলতে শুরু করলো, এই চোর কুকুরটা এ তল্লাটে চুরির জন্য কত বিখ্যাত এবং কোন কোন বাড়ির থেকে কি কি অদ্ভুত অদ্ভুত জিনিস সে চুরি করেছে। বলাই বাহুল্য, এরপরে সারা বাড়ি তোলপাড় করেও চুরি আর খুঁজে পাওয়া গেল না। অতএব শেষ পর্যন্ত ঘটনাটা রহস্যজনকভাবেই সেখানে সমাপ্ত হলো এবং বিশ্বাস হলো হয়তো চোর কুকুরটা এই অপকর্মের জন্য দায়ী। কেননা এর আগে সে একটা চামচে মুখে নিয়ে পালিয়েছিল, ঘরে ঢুকে রুই মাছে মাথা নিয়ে গিয়েছিল এবং অধ্যাপকের নতুন কেনা একজোড়া চপ্পলের একটা জুতো চিবিয়ে চিবিয়ে নেতা করে দিয়েছিল। শ্যামলাল সেদিনও চুপ করে দাঁড়িয়ে মেহেদি বেড়ার ফাঁক দিয়ে সব দেখছিল এবং শুনছিল। তার মা উল্টো দিকে নিজেদের গেটে বসে এক মেয়েকে একটা বুকে দুধ খেতে দিচ্ছিল আর অন্য মেয়ের মাথার উকুন বাজছিল। অন্য চুরিটাও ঠিক এই ধরনের একটা গল্প। বিমানকে তালা খুলে দিতে দিতে ফুলমতিয়া বলল, আজ একটা কাণ্ড কি হলো? বিমান বলল, কি হলো? ইকদল মোস্তান এসে যা ঝগড়া উগড়া লাগিয়ে দিল না। কেন? বলে, লোকটা কে? আমি বললাম, সে খুঁজে তোমাদের কি দরকার? বললো কি জানছেন? হ্যাঁ, কি বলল? তোদের মুনিবরা দেখছি আরেকটা দরওয়ান এনেছে। আমি তো কানে চিমটি দিয়ে লজ্জায় বাঁচি না। বলি, দরওয়ান কি বলছো? ও তো বিমানবাবু আছে, বাবুদের ড্রাইভারের ছেলে। এই ড্রাইভারের ছেলে কথাটা ফুলমতিয়া ইচ্ছে করেই বলল। সে বুঝাইতে চাইল যে বেশি বাবু সাজতে যেও না, তুমিও যা আমিও তা, মালি ম্যাথো ড্রাইভার ওই সবই এক পদের। বিমান জবাব দিল না, ঘরে ঢুকলো। দরজায় দাঁড়িয়ে তবু ফুলমতিয়া তার বানানো গল্পে সুতো টানতে লাগলো। তখন বলল, নে নে রাখ, কানা ছেলের নাম পদ্মলোচন, বিমান বাবু, ড্রাইভারের ছেলে আবার বাবু, তাহলে তোর বাচ্চু লালো তো বাচ্চু বাবু। কি হারামি, কি হারামি! তা আমিও কি ছেড়ে কথা বলেছি নাকি? ও সাফ সাফ বলে দিলাম, আমার উপর যা জুলুম চালাও চালাও, এখন আর ওসব চলবে না। এখন ওই বিমানবাবুই তোমাদের ঢিট করিয়ে দিবে। হারামজাদারা মুখ ভেঙচে বলে, কে কাকে ঢিট করে তুই দেখে নিস, বেশি তেড়িবেড়ি করলে মেরে তোক্তা বানিয়ে দেব, আমি তো বাবু ভয়ে মরি। এবারও বিমান কোনো জবাব দিল না। কোণে রাখা কুঁজোর থেকে জল ঢেলে খেলো, একটা বই নিয়ে চেয়ারে বসে মনোনিবেশ করলো। রাগে রিড়ি করতে করতে চলে গেল ফুলমতিয়া। আর সেই রাত্রি দরজায় ঢিল পড়ল বিমানের। তার ঘুম ভেঙে গেল, কিন্তু কোনো শব্দ করলো না, ব্যস্ত হলো না, সম্পূর্ণ অগ্রাহ্য করে পাশ ফিরে শুলো। সে বুদ্ধিমান, মেধাবীও বটে। মেধার জোরে নিজের চেষ্টায় এতখানি লেখাপড়া শিখেছে। বিএ পরীক্ষাটা কিছুতেই দিয়ে উঠতে পারেনি। অভাবের তাড়নায় চাকরি করতে করতে এখান থেকে পরীক্ষাটা দিয়ে দেবে, এটাই ছিল তার পণ। অত সহজে ভেঙে গেলে চলবে না। সকাল হতেই ফুলমতিয়া আবার আগের দিনের মতো এক কাপ চা
আর দুটো নেড়ি বিস্কুট নিয়ে এসে হাজির। বিমান শার্ট গায়ে দিয়ে বেরিয়ে যাচ্ছিল। তাকিয়ে বলল, এসব আমার জন্য করো না। আবদার ভরে দিয়ে ফুলমতিয়া বলল, কেন করব না, নিশ্চয়ই করব। সকালে এক কাপ চা না পেলে ঘুমই ভালো করে ভাঙে নাকি? হাসলো মিষ্টি করে। বিমান হাত বাড়িয়ে চায়ের কাপটা নিল, কিন্তু বিস্কুটটা ফিরিয়ে দিল। ভালো ঘুম হয়েছিল তো বাবু? প্রশ্ন করলো ফুলমতিয়া। বিমান বলল, হ্যাঁ। একবার যেন কেমন শব্দ শুনলাম। একেবারে হুইকোনায় থাকি তো, বড় ঘরের কিছু বুঝতে পারি না। চা শেষ করে বিমান বলল, না, আমি তেমন কিছু শুনিনি। এখন কি বেরিয়ে যাচ্ছেন? হ্যাঁ। দুপুরে কি খাবেন না? না। তা ঘরে কিন্তু তালাউলা দিয়ে যাবেন। হ্যাঁ, দেব। ফুলমতিয়া সবিস্ময়ে দেখল, বিমান শুধু ঘরের তালায় বন্ধ করল না, সামনের চাতালের মতো 3 দিক ঢাকা বড় বারান্দাটাও বন্ধ করে দিয়ে গেল। এই বারান্দার চাবি বরাবর বাচ্চুলালের কাছেই থাকতো। বারান্দাটা ফুলমতিয়ার খুব প্রিয়। বাবুদের নির্দেশ মতো সব চাবি এখন বিমানের হাতে। ফুলমতিয়া না বলে আর পারল না, বারান্দাটা কেন বন্ধ করছেন বাবু? বিমান বলল, তোমার কথাতেই। চোখ টান করে ফুলমতিয়া বলল, আমি কখন বললাম? কেন, কাল তো বললে যে পিছনে থাকো, এদিকে খেয়াল রাখতে পারো না। আবার চোরের উৎপাতও তো খুব। তালা ভাঙতে কতক্ষণ, তাই কোলাস্ট্রলটা টেনে দিলাম। খুলতে সময় লাগবে, শব্দ হবে, বুঝতে পারবে কেউ ঢুকেছে। চুপ করে থেকে ফুলমতিয়া ভারী মুখে বলল, তা চাবিটা কি আমার কাছে দিয়ে যাবেন? বিমান বলল, বারান্দায় তোমার দরকার আছে? চেয়ার ওয়ার সব মুছতে হবে তো, বাবুর ছেলেদের হুকুমই আছে। রোজ বারান্দা ভি পরিষ্কার করতে হবে, বারান্দায় চেয়ার টেবিল ভি সব মুছতে হবে। ও, কখন মোছো কখন? যখন সময় পাই। অনেক ধুলো তো ছিল, আমি কাল নিজেই ঝাড় দিয়ে নিয়েছিলাম। আজ অতিথি ভবন থেকে একজন লোক নিয়ে আসবো ভাবছি, সব ঘরগুলোই একটু ধুয়ে মুছে দিয়ে যাবে, অনেকদিন পড়ে আছে তো। ফুলমতিয়া ফোঁস করে একটা নিঃশ্বাস নিয়ে মোচড় মেরে চলে গেল। নিজের ঘরে বারান্দায় গিয়ে নাক ফুলিয়ে বলল, শালা, তোকে আমি ভেড়া বানিয়ে ছাড়বো, তবে আমার নাম ফুলমতিয়া। আরও কি বিড়বিড় করছিল। পিছনে বিমান এসে দাঁড়ালো, বলল, তাহলে চাবিটা তুমিই রাখো। চমকে গেল সে, সামলে নিয়ে রাগত হয়ে বলল, না বাবু, সন্দেহ যখন করছেন তখন ও চাবি আর আমি ছোঁবো না। বিমান বলল, না না, সন্দেহ কেন করব? আমি তো তোমাদের ভরসায় কাল খুলিয়ে রেখে গেছিলাম, তুমি বললে বলি তো। না বাবু, চাবি আপনার কাছেই থাক। গলায় বেশ কম্পিত ভাব আনল, কিন্তু বিমানের প্রতিক্রিয়া বোঝা গেল না। কথা শেষ না হতেই গেটের দিকে যেতে যেতে বলল, তাহলে তাই থাক। আবার আপাদমস্তক জুড়ে গেল ফুলমতিয়ার। দাঁতে দাঁত পিষতে পিষতে সে হঠাৎ স্নান করতে চলে গেল। বিমান ফিরল অনেক বেলায়, সঙ্গে ঠিকই একটা লোক নিয়ে এসেছে। ফুলমতিয়া তাকে চেনে। যখন ঘর ধোবে বলে লোকটা ইঁদারায় জল তুলতে এলো, লাফিয়ে গিয়ে ফুলমতিয়া তার দড়ি বালতি আটকে দিয়ে বলল, এটাতে হাত লাগাবে না। তাহলে কি দিয়ে জল তুলবো? লোকটির নাম বনমালী, বয়স্ক, এই ক্যাম্পাসের পুরনো লোক। গলা শির ফুলিয়ে ফুলমতিয়া বলল, তার আমি কি জানি, যে তোমাকে নিয়ে এসেছে তাকেই পুছো গিয়ে। না না, তিনিই তো বললেন এখান থেকে জল তুলে নিতে। আর তিনি বললেই তো হবে না, বালতি আমার, দড়ি ভি আমার, এ দড়ি ওর বালতিতে আমি কারোকে হাত লাগাতে দিব না। বনমালী ঘর ঘর করে বলল, সবাই জানে তুমি ভীষণ ঝগড়াটে। ঠিক আছে, আমি বাবুকে গিয়ে বলছি। এই, এক দাবরানি দিল ফুলমতিয়া, দেখো, ওসব নালিশ ফুলিশ করতে যেও না, এ ভালো হবে না। বাবু বাবু করছো কাকে? কে তোমার বাবু শুনি? এ বাড়ির সব ভার হামার বা চুলালের। ধূত্তরি বলে চলেই যাচ্ছিল বনমালী। ফুলমতিয়া পথ আগলে দাঁড়ালো। বিমানকে আসতে দেখা গেল, বলল, কি হয়েছে? বনমালীকে কিছু বলতে না দিই ফুলমতিয়া তৎক্ষণাৎ হেসে ঢলে পড়ল, ও মা, আপনি কখন এলেন?
এই মিনিট 15 হবে। এই লোকটাকে কি আপনিই নিয়ে আসিছেন? হ্যাঁ, ওই দেখো, আমি কি তো জানি, বলবে তো সে কথা, তা লয় এসেই কেবল ঝগড়া জড়ি লাগিয়ে দিয়েছে। বনমালী চোখ লাল করলো। আমি ঝগড়া করেছি না তুই ঝগড়া করেছিস? ওই দেখুন, আপনার সামনে কেমন তুই তুকারি করতে লেগে গিয়েছে। বনমালী বলল, দেখেন বাবু, বালতি নাকি ও দিবেক না, বলে কিনে নিয়ে আয়। ও ঠিক আছে, এসো, আমি তোমাকে পয়সা দিচ্ছি। ফুলমতিয়া আবার উঠে উঠল। তুমি এত মিথ্যাবাদী! আমি কখন বললাম বালতি দিব না? কিছু বললে না, কইলে না, হঠাৎ দেখি বালতি নিয়ে কোথায় যাচ্ছ। জিজ্ঞাসা করলে ভিদোষ। আমার আজ পূজা ছিল, পরিষ্কার ভাবে নাহানা করেছি, সাফা কাপড় কিনেছি। নিজের স্নাত দেহের পরিচ্ছন্ন ফুল চাপা শাড়ির দিকে বিমানের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে আঁচলটা সামনে এগিয়ে দিল। এখন ভাবছিলাম মাজিয়ে রাখা বালতি আর ধুয়ে দেওয়া দড়ি দিয়ে জল তুলকে পূজায় বসবো। হঠাৎ বালতির শব্দ শুনে দৌড়ে এলাম আর জিজ্ঞাসা ভি করলাম, কেন এখানে এসেছো, কেন জল তুলছো? বুড়ো মালিক খেঁকি উঠে কি বলতে যাচ্ছিল, বিমান হাত তুলে থামিয়ে দিল। বলল, এসো আমার সঙ্গে, এই তো সামনে দোকান, নিয়ে এসো বালতি দড়ি। সে কি কথা বিমানবাবু? একেবারে স্বনির্বন্ধ হয়ে পড়ল ফুলমতিয়া। এই বালতির দড়ি তো এই বাড়ির কাজের জন্যই। আজ না হয় আপনি অন্য লোক নিয়ে এসেছেন, চিরদিন তো আমি ধোয়া পোছা করি। আজও আমাকে বললে আমি ধুয়ে মুছে দিতাম। বিমান ফিরে গেল নিঃশব্দে। পরের দিন দেখা গেল তার ঘরের বারান্দায় নতুন দড়ি, বালতি, ঝাঁটা শোভা পাচ্ছে। শুধু তাই নয়, আবার বনমালী এসেছে, বাড়ির জানলা দরজা সব পরিষ্কার করছে। একটু দূরে রাস্তার কল থেকে জল টেনে এনে কাপড় ভিজে ভিজে কাঁচগুলো মুছে দিচ্ছে। ঘাড় ঘুরিয়ে এক পলক দেখে নিয়ে ফুলমতিয়া শক্ত মুখে চলে গেল। এক অধ্যাপকের বাড়ি গিয়ে তার মেয়েকে বলল, দিদি, একটা চিঠি লিখিয়ে দিবে? দিদি বলল, চিঠি? এখন? এখন তো কলেজে যাচ্ছি, তবে বিকেলে। ঠিক আছে, এসো, দেব। গেল বিকেলে, লেখা হলো চিঠি। বড় সাহাব, মেজ সাহাব আর ছোট সাহাব, আমার অনেক অনেক নমস্কার লিবেন। তারপর আপনাদের শরীর উরির কেমন আছে জানাবেন। তারপরে বড় বৌদিদি, মেজ বৌদিদি আর ছোট বৌদিদিকে নমস্কার দিবেন, মাকে বি নমস্কার দিবেন। আর তারপরে কথাটাই যে বিমানবাবু এখানে আসিয়েছেন, ভালোবি আছেন। তিনি সম্ভবত আমাদের তুলাইয়া দিতে চাইছেন, সম্ভবত মনে করছেন আমরা তার বাড়ির দখল নিতে বাধা। বাধা কেন হব হুজুর? বাড়ি ছিল আপনাদের, আপনারা যাকে খুশি তাকেই ফি দেবেন। বিমানবাবুকে দিয়েছেন, বেশ কথা। তবে এতকাল যাদের মুনিব বলে পিতামাতার মতো ভালোবেসেছি, ভক্তিবি করেছি, তাদের বদলে অন্য মুনিব মেনে নিতে মন চাইছে না। আমরা নিজেরাই একদিন দেখে শুনে চলে যাব, তাই অধীনার পায়ে ধরে এই ভিক্ষা। আপনারা দোয়া করে বিমানবাবুকে শুধু এই কথাটি বলুন, আমাদের যেন সামান্য একটু সময় দেন চলেই যাইবার, জায়গা খুঁজবার জন্য। 5টা বাচ্চা নিয়ে এখন একদিনে লুটিসে কোথায় যায় বলুন তো? ইতি ফুলমতিয়া। চিঠি নিয়ে গড়গড় করতে করতে বাড়ি এলো। তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে। শুক্লপক্ষে জ্যোৎস্না ছড়িয়ে আছে বাগানে, সামনেই পূর্ণিমা, চাঁদ প্রায় গোল। দেখল তার ঘরের কাছে দাঁড়িয়ে আছে বিমান, তার পরম শত্রু। সে শত্রুপাতনে সে তার সব কটা ধারালো নখ বার করে ফেলেছে খাপের ভিতর থেকে। হঠাৎ হাতের মুঠোর চিঠিটা বুকের মধ্যে ভরে ফেলল। পরাজিত সৈনিকের মতো অবনত হয়ে সুমিষ্ট হেসে বিগলিত ভাবে বলল, আরে বিমানবাবু, আপনি কিছু কি বলবেন? কিছু দরকার আছে? বিমান ইতস্তত করে বলল, না তেমন কিছু না, তবে কি বলুন, আমাকে বলুন। মাথার এলোমেলো না আঁচড়ানো চুলগুলো সে হাত দিয়ে পাট পাট করলো সিঁথির দুপাশে, অসম্বৃত শাড়িটা ঠিকঠাক করলো, মুখ তুলে তাকিয়ে থাকলো বিমানের দিকে। একটু থেমে থেকে বিমান বলল, মানে ওই, তুমি ঠিকই বলেছিলে,
বিকেলে খানিকক্ষণের জন্য দরজাটা খোলা রেখে এক ভদ্রলোককে এগিয়ে দিতে বড় রাস্তাটায় গিয়েছিলাম। তো কয়েক মিনিট বাদেই ফিরে এসে দেখি মানিব্যাগটা নেই। মনিবেগ? সিটে কি বিমানবাবু? ফুলমতি আর ন্যাকামি করলো। ওটা চামড়ার ছোট ব্যাগ, তার টাকা ছিল। হাই হাই হাই, সিটা পাচ্ছেন না? কত টাকা ছিল? 130 টাকা মতো। এত টাকা পাচ্ছেন না, কি হবে? না, তাই বলছিলাম যে তোমরা তো এখানে অনেকদিন আছো, কে এরকম করতে পারে, মানে এত অল্প সময়ের মধ্যে ঘরে ঢুকে নিতে পারে? কিছু কি আন্দাজ করতে পারো? কোথা থেকে শ্যামলাল এসে বাঁকা হয়ে দাঁড়ালো। তাকে দেখে বিমান বলল, এই যে শ্যামলাল, শোনো, আমি যখন একজন ভদ্রলোকের সঙ্গে বেরোলাম, তুমি তো এখানে খেলছিলে, কাউকে ঢুকতে দেখেছো? শ্যামলালের জিভের ডগা তেমনি বেরিয়ে আছে একটু, দেখা যাচ্ছে জ্যোৎস্নায়। এতখানি ঘাড় হেলালো। বিমান বলল, তুমি দেখেছো? কে বলো তো? অম্লান মুখে শ্যামলাল বলল, হুই তো, হুই দিক থেকে আইলবা, আবার হুই দিকে ভি দৌড়ে গইলবা। ফুলমতিয়া কান ধরে এক ঝাঁকুনি দিল ছেলেকে, আর গালিগালাজ করে বলল, হারামজাদা বুড়বক, বাবুকে তখনই হাল্লা করে ডাকবি তো, বলবি তো? কান ছাড়িয়ে নিয়ে তেজিয়ান হয়ে কান্না মিশ্রিত গলায় শ্যামলাল বলল, আমি কি জানি ওটাকে? আমি বুঝেছি ওটা বাবুর লোক। হ্যাঁ, ওই তো হয়েছে মুশকিল, আপনি সব সময় কেবল বাইরের লোক নিয়ে আসেন, তো ওই জন্যই তো চিনতে পারেনি। আহা হা, এতগুলো টাকা। বিমান আর কিছু বলল না, ধীরে ধীরে চলে গেল। ফুলমতিয়া তারই বয়সী ছিপছিপে লম্বা চেহারা সুশ্রী যুবকটিকে যদ্দূর পর্যন্ত দেখা গেল দেখল, আর দালানের আড়ালে মোড় ঘুরতেই এক হ্যাঁচকার টানে ছেলেকে ঘরের ভিতর নিয়ে এসে এক থাপ্পড়। শুয়োরের বাচ্চা, কেবল চুরি আর চুরি না, কোথায় রেখেছিস টাকা? শ্যামলাল প্রবল শক্তিতে গাল গলা ফাটিয়ে এমন প্রচন্ড চিৎকার করে কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে এলো যে মনে হলো কেউ যেন তাকে খুন করে ফেলল। বিমান কেবল বারান্দায় সিঁড়িতে পা দিয়েছিল, তখনই হন্তন্তে ছুটে এসে বলল, কি হলো, কি হয়েছে? আমি লিনি দাদাবাবু, তবু মা আমাকে মারলো। ফুলমতিয়াও বেরিয়ে এসেছিল। বিমান বলল, ছি, ওরকম মারতে হয়? ফুলমতিয়া বলল, আমার আর সই না বিমানবাবু। কেন, তুই যখন দেখলি একটা ছেলে ঘরে ঢুকছে, তখন বললি না কেন? এত বড় ছেলে, তোর এটুকু দিমাগ নাই? গাথাটাকে আমার মেরে ফেলতে ইচ্ছে করছে। টাকাটার জন্য কত অসুবিধা হবে আপনার। বিমান সামান্য হেসে বলল, হ্যাঁ তা হবে, কিন্তু কি আর করা যাবে। দিন তিনেক বাদে ফুলমতিয়া যখন চান টান সেরে কাঁচা কাপড় পরে মাথা আঁচড়ে কপাল সিঁথি মেটে সিঁদুরে ভরে দিচ্ছিল, তাকিয়ে থেকে বাচ্চুলাল বলল, আজকাল তুই বড় সুন্দর করে সেজে থাকিস। ফুলমতিয়া রেগে গেল, বলল, আজকাল আবার কোথায় আমাকে সাজতে দেখছো শুনি? বাচ্চু বলল, দেখছি না, দেখছি তো, কাল কি চান করলি, পরশু ভি চান করলি, আবার সাবুন নিয়ে এসেছিস দোকান থেকে, রোজ রোজ পুজোর শাড়িটা ভি পরছিস। সঙ্গে সঙ্গে ফুলমতিয়া টেনে পরনের শাড়িটা খুলে ফেলে রাখা চিটে শাড়িটা জড়িয়ে কপালের সিঁদুর মুছে ধূপ ধূপ করতে করতে বেরিয়ে গেল। পরের দিন একটু বেশি রাত্রে ছেলে মেয়ে ঘুমিয়ে পড়লে বাচ্চু রিক্সা স্ট্যান্ডের দেশালি ভাইয়াদের সঙ্গে নেশার আড্ডায় মত্ত হলে ফুলমতিয়া সেজে গুজে বিমানের ঘরের দরজার সামনে এসে বলল, বিমানবাবু ঘরে আছেন? বিমান পড়ছিল। চেয়ার ঠেলে বই রেখে উঠে এসে দরজায় দাঁড়ালো। ফুলমতিয়া চেহারাটা শান্ত ক্লান্ত ভাব এনে বসে পড়ল পায়ের কাছে। ব্যস্ত হয়ে বিমান দুপা পিছিয়ে গিয়ে বলল, কি হয়েছে? আপনার টাকা। আমার টাকা? কিসের টাকা? আমি আজ 3 রোজ লাইনি খাইনি, আর ঘুমোতে ভি পারিনি বাবু। কেন? এই টাকার জন্য? টাকার জন্যে? হ্যাঁ, বহুত শরম লেগেছে আমার। দরজা খুলে বাইরে গেলেই যদি টাকা পয়সা খোয়া যায়, নিশ্চয়ই মনে মনে আমাদেরই সন্দেহ করবেন। বিমান চুপ করে থাকলো।
ফুলমতিয়া সমাচার ব্যক্ত করল। বিমানের টাকা চুরি যাওয়ার থেকে দুঃখে লজ্জায় তার মনে এক বিন্দু শান্তি ছিল না। শ্যামলালকে নিয়ে সে পাগলের মতো সে ছেলেটার সন্ধানে ঘুরেছে যাকে শ্যামলাল ঠুকতে দেখেছিল। এই আজ খানিকক্ষণ আগে তাকে ধরেছে গিয়ে জেলে ডাঙাতে। এখানে ছেলেটার মামা বাড়ি, মাঝে মাঝে আসে, থাকে না। আর যখনই আসে তখনই এরকম কোথাও না কোথাও চুরি চামারি করে লোকেদের উদ্বাস্তু করে তোলে। সেদিনও এইরকম ফাঁক ফিকিরে চুরি করে যখন এক দৌড়ে পাড়ার থেকে 1.5 মাইল দূরে জেলেডাঙ্গা গিয়ে পৌঁছেছে, ওই সময় তার মামি তার মুখ দেখে বুঝে ফেলেছে যে ছেলেটা কোনো অপকর্ম করে এলো। পকেটে হাত দিয়ে দেখে একটা 100 টাকার নোট আর 3খানা 10 টাকার নোট। খুব মারধর করেছে, জানতেও চেষ্টা করেছে কার টাকা। ছেলেটার নাম বলতে পারেনি, তবে বাড়িটা বলতে পেরেছে, আর ওরা চিনতেও পেরেছে। ভেবেছিল সময় করে নিজেরাই আমার কাছে আসবে টাকাটা নিয়ে, জেনে যাবে ব্যাপার কি। আর এর মধ্যে আমাকে গিয়ে হাজির হতে দেখে সব শুনে টাকাটা দিয়ে দিল। ছেলেটা অবশ্য সেদিনই পালিয়েছে বলেই হাত উঁচু করে মুঠো খুলে ধরল সে। বিমান টাকাটা নিতে নিতে বলল, ও শুধু ও, আর কিচ্ছু না? কৃতজ্ঞতা না, ধন্যবাদ না, মিষ্টি মুখে একটু ডাক না, শুধু ও? এজন্যই এত বড় গল্প সে বলল, আর এজন্যই মুঠোতে পেয়ে এতগুলো টাকা ছেলেকে কাঁদিয়ে সে ফেরত নিয়ে এলো। ঠিক আছে, শোধ সেও নিতে জানে। ফুলমতি আর নাসারন্ধ্র আবার ফুলে উঠল রাগে। মানিব্যাগটা চুরি করে আনার জন্য সেদিন শ্যামলালকে ধরে সে যথেষ্ট ঠেঙিয়েছে। বলেছে, বুড়বক ছেলে, ষণ্ড ছেলে, যা করবি বাইরে বাইরে করবি, তো ঘরে ঘরে করলে যখন বুঝে ফেলবে তখন তখন দাঁড়াবি কোথায়? শ্যামলাল গলার শির ফুলিয়ে কাঁদতে কাঁদতে বলেছে, হুঁ তো করবো, তো 100 বার করবো। ফুলমতিয়া বলেছে, কর না, করে দেখ না, দৌড় থেকে তোর মুন্ডুটা আলগা করে দিই কিনা। কিন্তু পরের দিনই সে অন্য কথা বলল। চোখ গোল গোল করে দাঁতের সঙ্গে দাঁত লাগিয়ে চাপা গর্জনায় বলল, যখন যে সুযোগে যা পাবি তাই হাতাবি, ওকে আমি দেখিয়ে দেব আমার নাম ফুলমতিয়া। ইহ, আমাকে ঘিন্না, আমাকে বাবু একবার তাকিয়ে দেখলো না কেন? আমি কি কালো? আমি কি কুৎসিত? আমি তোর চেয়ে কম সুন্দর? আমি মনিবদেরই মাথা ঘুরিয়ে দিই, আর তুই তো একটা ড্রাইভারের ছেলে, একটা নৌকর। তোর এত দিমাগ, ভাবিস যে লেখাপড়া শিখে বাবু বাবু ভাব দিলেই বাবু হয়ে যাবি। তোর বাবু ভাব আমি ছুটিয়ে দিব না? হ্যাঁ, মজাটা দেখাচ্ছি তোকে। সেই রাত্রে আবার বিমানে ঘরে ঢিল পড়ল। টুকরো টুকরো হয়ে কোণের দিকের একটা জানলার কাঁচ ভেঙে গেল। বিমানের ঘুম ছুটে গেল। বাড়িতে যদিও বিদ্যুৎ আছে, কিন্তু বিমান জ্বালে না। সে জানে জ্বাললেই তার একটা বিল ওঠে এবং তা বিমানেরই দেওয়া উচিত, কিন্তু সে সাধ্য তার নেই। বিলটা দিতে হবে দাদাবাবুদের, বাড়ি তাঁদের, তাদের নামেই যাবে। সেটা লজ্জা। অবশ্য এ নিয়ে দাদাবাবুরা কে কিছু মনেই করবেন না, তখনই দিয়ে দেবেন। কিন্তু ওরা তার জন্য অনেক করেন, অনেক করেছেন। আজ যে সে এতখানি লেখাপড়া শিখে এত দূরে পৌঁছতে পেরেছে, সে তো তাঁদেরই দয়ায়। আর কেন? এই যে এখানে অতিথি ভবনের চাকরিটা নিয়ে এসেছে, তাও তো বড় দাদাবাবুর জন্যই। এখানকার অধিকর্তা তাঁর বন্ধু। অন্ধকারে চুপ করে উঠে বসল। বালিশের তলার থেকে বার করে হাতে রাখলো টর্চটা। জল তেষ্টা পেয়েছিল। অন্ধকারেই জল খেলো হাতড়ে হাতড়ে। থেকে থেকে থেমে থেমে নির্জন রাত্রি সচকিত করে আরও কয়েকটা বড় বড় ঢিল ছুটে এসে আঘাত করলো এ দরজায় সে দরজায়। বিমানের হাতের মুঠো শক্ত হয়ে উঠতে লাগলো প্রত্যেকটি আওয়াজের সঙ্গে সঙ্গে। তার বুদ্ধি, ধৈর্য, ভদ্রতা তাকে এই ব্যাপার নিয়ে কোনো উচ্চবাচ্য করতে দিল না, উত্তেজিত হতে দিল না। সে ভীতু নয়, ভয় নামে কোনো জিনিসের সঙ্গে তার পরিচয় নেই। একটু চেষ্টা করলেই পা টিপে টিপে বেরিয়ে গিয়ে আসল দোষীটিকে সে হাতে নাতে ধরে ফেলতে পারে। কি লাভ? সবই তো সে অনুমান করতে পারছে। নৈশ অভিযান সেরে ব্যর্থ হয়ে ঘরে ফিরে এলো ফুলমতিয়া। পরাজয়ের গ্লানি আঠা আঠা ঘামের মতো লেগে রইল সারা শরীরে। নিজের চিটচিটে বিছানায় শুয়ে তা যেন তাকে আরো ক্লেদাক্ত করলো। ঘুম এলো না। লোকটি কালা, অত প্রচন্ড শব্দেও ঘুম ভাঙে না, নাকি ভয়?
যদি ভয়ই হয় তো পিছনের জানলা খুলে ডাকলেই তো পারে তাদের। বাচ্চু না আসুক, ফুলমতিয়া দৌড়ে আসবে, এসে বলবে, কিচ্ছু ভয় নেই বিমানবাবু, আমি তো আছি, আমি এখানে 17 বছর রয়নওয়ালি, একবার দেখতে দিন কোন হারামির বাচ্চা এত বড় বুকের পাটা যে আপনাকে কুচু করবে, আমি জান দিয়ে দেব আপনার জন্য। কিন্তু এই নিঃশব্দ লোকটা শুধু চুপ করে থেকেই তাকে সর্বশান্ত করলো, তার সব অস্ত্র ভোঁতা করে দিল। এখন সে অসহায়, সত্যি অসহায়। এখন সে সুযোগ পেলে সন্ধি করতেও রাজি। ভোর রাত্রে ঘুমিয়ে পড়তে পড়তে সেই স্বপ্ন এসে দেখল। ঘরে ঢিল পড়তে বীরের মতো বেরিয়ে এলো বিমান, আর ফুলমতিয়া ক্ষমা করিয়ে দিন, ক্ষমা করিয়ে দিন বলে লুটিয়ে পড়ল পায়ে। বিমান তাকে নিচু হয়ে তুলে বুকে জড়িয়ে ধরে ঘরে নিয়ে গেল। পরিষ্কার ঘর, পরিষ্কার বিছানা, আর তারপর তার ঘুম ভেঙে গেল। ভোরের পাখিরা তখন ডাকছিল, ভোরের গন্ধের সঙ্গে শিরিষ আর কুর্চি ফুলের গন্ধ মিশেছিল। ফুলমতিয়ার দেহ মনে এক নাম না জানা সুখ ছড়িয়ে পড়ল। উঠে পড়ল তাড়াতাড়ি। বাচ্চারা উঠে খাই খাই করছে, বাচ্চাও খোয়ারি ভেঙে হাই তুলছে। আজ বাচ্চাদের সে মারল না, বাচ্চাকে 14 পুরুষ উদ্ধার করল না, শান্তভাবে পান্তা ভাত খেয়ে দিল সকলকে। নিজে গিয়ে বালতি বালতি জল তুলে কাপড় কাচলো, চান করলো, তারপর উনুন ধরিয়ে চায়ের জল চাপালো। ততক্ষণে বেলা বেড়েছে। বাচ্চু বেরিয়ে গেছে রিক্সা নিয়ে, রামলাল স্কুলে গেছে, শ্যামলাল ছাগল চড়াচ্ছে, মেয়েটা মায়ের সঙ্গে সঙ্গে কাজকর্মের তালিম নিচ্ছে, ছোট দুজন খেলছে ঘরের মধ্যে। ফুলমতিয়া চা বানালো, প্রচুর ঘি দিয়ে হালুয়া বানালো। তারপর সেসব নিয়ে নম্রতানা হয়ে বিমানের ঘরের দিকে গেল। অর্ধেক পথ যেতেই বেরিয়ে এলো বিমান, তাকে দেখে থামল। ফুলমতিয়া বলল, আপনার চা নিয়ে এসেছি বাবু। বিমান বলল, আমি খাবো না ফুলমতিয়া, বাচ্চু আছে। কেন চা খাবেন না? আগে তো চাটা খেয়ে নিন, তবে অন্য কথা। বিমান বলল, এই চাবিগুলো রাখো। কিসের চাবি বিমানবাবু? ঘর, বারান্দা, খাবার ঘর, রান্নাঘর। কোথাও যাচ্ছেন? হ্যাঁ ফুলমতিয়া, আমি ভাবছি অন্য কোথাও থাকবো। ব্যাকুল হয়ে ফুলমতিয়া বলল, কেন কেন? আমি এখানে থাকলে বোধহয় তোমাদের অসুবিধে হয়। সে কি কথা বিমানবাবু, এসব আপনি কি কথা বলছেন? দেখো, আমি তোমাদের কোনো অসুবিধা করতে এখানে আসিনি, তোমরা ভুল বুঝেছ। আর শ্যামলালকে একটু শাসন করো, ছেলে মানুষ না বুঝিয়ে অনেক কাজ করে ফেলে। তুমি বুদ্ধিমতী, তুমি মা, তুমি ছেলের মঙ্গলের জন্য তাকে সবসময় সৎ পরামর্শ দিও। তাহলে চলি, বিকেলে বনমালী এসে আমার সুটকেসটা নিয়ে যাবে। বিমানবাবু। গলা কেঁপে গেল ফুলমতিয়ার, হাতের চা চলকে পড়ল। কি ভেবে বিমান হাত বাড়িয়ে প্রায় ঠান্ডা হয়ে যাওয়া চায়ের কাপটা নিয়ে এক চুমুকি খেয়ে বলল, মিছিমিছি কত খরচ হয় তোমার এই চায়ের জন্য, এই টাকাটা রাখো। ফুলমতিয়া বেদনায় বিদীর্ণ হয়ে গিয়ে বলল, আপনি আমাকে এত ছোট ভাবেন, এত নিচু? ফটক খুলে বেরিয়ে যেতে বিমান বলল, তা কখনো হয়? আচ্ছা। সঙ্গে সঙ্গে দৌড়ে এলো শ্যামলাল, লাল জিভের ডগা বার করে একগাল হেসে বলল, দেখ মা দেখ, কি নিয়েছি। ফুলমতিয়া অর্থহীন চোখে তাকালো, তাকেই চমকে উঠল। শ্যামলালের ছোট মুঠোতে বিমানের বড় ঘড়িটা। আর শ্যামলাল উৎসাহ ভরে বলতে লাগলো, বাবু যেই গোসলখানায় গেল, আমি দেখুনি ঘরে ঢুকে নিয়ে নিলাম। ফুলমতিয়া হাতের কাপ প্লেট ছুঁড়ে ফেলে শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রচন্ড জোরে একটা চড় মারল ছেলেটাকে। তারপর ছুটে ঘরে গিয়ে মেঝেতে গড়িয়ে এমন এক বুক ভাঙা কান্নায় ফুঁপিয়ে উঠল যে মনে হলো পৃথিবীর সব দুঃখ একত্র হয়ে নেমে এসেছে তার জীবনে। আর শ্যামলাল বাঁশ ফাটা আওয়াজে কেঁদে উঠেই দেখতে পেল একদলা হালুয়া লুড়োচ্ছে ধুলোয়। অমনি থেমে গেল কান্না। পৃথিবীর সব সুখ একত্র হয়ে নেমে এলো তার জিহবায়। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন।
আজ তাহলে আসি বন্ধু, খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।